দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এ স্বাগত জানাচ্ছি। সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। বাজারে ডিম, মাংস, হাঁস, মুরগি এগুলোর দাম 1 টাকা বাড়লো না, 3 টাকা কমলো না, 4 টাকা বাড়লো, এটা নিয়ে মাথা ঘামাই। অথচ এর পেছনে যে বিরাট একটা খাত আছে, যেখানে আমাদের পশুপালন এবং হাঁস মুরগির খামারিরা, তাদের মধ্যে ছোট বড় মাঝারি হাঁস খামারি যারা আছেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভাগের যে কর্মকর্তা, মাঠ কর্মকর্তাবৃন্দ, তাদের যে বিরাট অবদান, এটার কথা তো আমরা স্মরণ করি না। আপনারা যারা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এর অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে এসছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে সবুজ কৃষির আজকের পর্বে অবস্থান করছি রাজধানীর আগারগাঁয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে আয়োজন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। এই মেলাতে থাকছে আধুনিক কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি প্রতিষ্ঠান সমূহ, গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ বিভিন্ন পশু পাখি। দর্শক, এই পর্যায়ে উপস্থিত হয়েছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর ছাগলের শেডে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিভিন্ন ধরনের ছাগল, খাসি, ভেড়া, দুম্বা রয়েছে। আমরা এগুলো আপনাদেরকে সামনে তুলে ধরব। আর এ পর্যায়ে আমরা ক্যামেরার সামনে দুটি বড় জাতের খাসি রয়েছে। একটি হচ্ছে বিটল, আরেকটি জাত সম্পর্কে ভাইয়ের কাছ থেকে আমি জেনে নেব এবং কিভাবে তিনি এই ছাগলগুলো লালন পালন করছেন, কি খাবার দাবার দিচ্ছেন এবং কি ধরনের রোগের সম্মুখীন হলে সমাধান কিভাবে করছেন, সেই বিষয়গুলো জানবো। আর ইতিমধ্যে এই মেলায় কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটিও তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম সাদমান হায়দার। আমার খামার হলো আপনার পুরান ঢাকা জজকোটের ওখানে জনসন রোডে, হায়দার ডিএনএ অ্যাগ্রো। আমরা এখানে দুইটা খাসি নিয়ে এসেছি, একটা হলো বিটল ক্রস, একটা হলো আপনার হানসার ক্রস। গম, ছোলা, ডাবলি, পরে আপনার মসুরি, ভুট্টা, এগুলো সব উন্নত জাতের খাওয়াগুলোই খাওয়াই। আর এই ছাগল লালন পালনের ক্ষেত্রে কি ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয়? নর্মালি ছাগলের সবচেয়ে বেশি প্রবলেম হলো ঠান্ডার সমস্যা, মানে আপনার ড্রাই কফ, কাশি, পরে আপনার এগুলোই মেইনলি ছাগলের সমস্যা হয়। আর খুব আর এমনি জ্বরটার মাঝে মাঝে আসে, ওইটা আমরা সিমটমস এগুলো বুঝি। এরকম যদি জিম ধরে থাকে তখন বুঝতে পারি যে কোনো প্রবলেম হচ্ছে, তখন আমরা টেম্পারেচার মাপি, তারপর ওভাবে আমরা ভেটেরিনারির সাথে কথা বলে আপনার ট্রিটমেন্ট দিই। ছাগল যদি কেউ পালন করতে চায়, মানে একদম নতুন উদ্যোক্তা, তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? আমার যতটা এক্সপিরিয়েন্স, আমার যারা নতুন করতে, তারা দেশীয় যারা ব্ল্যাক বেঙ্গল, যেটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। ছোট হলেও আপনি ওইটা দিয়ে শুরু করতে পারেন। তারা 2 থেকে 3টা বাচ্চা দেয়, পরে দুধ কম হয় কিন্তু বাচ্চারা মোটামুটি সার্ভাইভ করে। সো ওটা শুরু করতে পারলে আস্তে আস্তে সে উন্নত জাতের দিকে যেতে পারে। ছাগলের দুধ আপনারা কি করেন? ছাগলের দুধ আমাদের দেশে এত হয় না, সো ওইটা বাচ্চাদেরই খাওয়াইতে হয়। আর মাঝে মাঝে আবার আলাদাও বাচ্চাদের দুধ দিতে হয় সাপ্লিমেন্ট হিসাবে, যেহেতু মার যদি দুধ কম হয়ে যায়। একজন দর্শনার্থী রয়েছেন যিনি দুম্বার দেখছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি উদ্দেশ্য নিয়ে আসলে এই প্রাণী সম্পদ মেলায় এসেছেন? আসলে প্রাণী সম্পদ মেলায় আমাদের সচরাচর প্রাণী সম্পদ মেলায় যেসব প্রাণীগুলো সচরাচর দেখা যায় খুব রেয়ার, যেমন এখানে হচ্ছে ডরপাল আছে, তারপর হচ্ছে গারল আছে, এগুলো তো সচরাচর আছে আমরা খামারে অথবা খামার ছাড়া অথবা বাহিরে কোথাও দেখা যায় না। তো এটা একটা ভালোই উদ্যোগ যে প্রাণী সম্পদ মেলায় সব প্রজাতির একটা প্রাণী একসাথে দেখা যায় একটা স্থানে, একটা মেলাতে একসাথে
ভালোভাবে দেখতে সবাই এটার সাথে পরিচিত হচ্ছে, জানতে পারতেছে নতুন কিছু। তো এটা একটা অন্যরকম একটা আনন্দ। আমরা অবস্থান করছি জাতীয় প্রাণী সপ্তাহ 2025-এর নাহার অ্যাগ্রো পেভিলিয়ানে। আর এই পেভিলিয়ানে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন নাহার অ্যাগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিবুল রহমান টুটুল। আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই নাহার অ্যাগ্রোর পথযাত্রা শুরু করেছিলেন কবে থেকে এবং কি চিন্তা থেকে আসলে এই সেক্টরে আপনার আগমন। অ্যাকচুয়ালি আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুল থেকে আমার মানে গাছগাছালি, ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছের প্রতি শখ ছিল। তারপরে হাঁস মুরগি, গবাদি পশু এগুলি থেকে শখের বশবর্তী হয়ে আমি 1986 সালে যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন আমি 300 লেয়ার মুরগি দিয়ে আমি শুরু করি। তো সেই সময় আসলে পড়ালেখা অবস্থায় যে বাবা রেলের চাকরি, ইঞ্জিনিয়ার ছিল, বাংলোর পাশে জায়গা ছিল, ওইখানে ওই যে 300 ফার্মে জাতের লেয়ার মুরগি এনে পালন করলাম। ওইখান থেকে আসলে আমার যাত্রাটা শুরু। পরবর্তীতে স্যার এটা কিভাবে শিল্পে রূপান্তর করলেন? এটা আসলে ভালোবাসা থেকে এটা মানে প্রকৃত অর্থে ব্যবসা থেকে এখন শিল্পতে পরিণত হয়ে গেছে। এই যে পথ চলার ক্ষেত্রে আপনারা এই লেয়ার মুরগি থেকে শুরু করলেন, এখন কত ধরনের প্রোডাক্ট উৎপাদন করছেন বা কি ধরনের ব্যবসার সাথে জড়িত? এটা হচ্ছে কি, যখন আমি শুরু করি, তারপরে 91-তে যখন আমি আবার দুইটা গরু দিয়ে আবার ডেয়ারি ফার্ম শুরু করি, সেই ক্ষেত্রে এখন আমার ফাদার মারা যায় 94-এ। এরপরে আমার কাছে দায়িত্ব পড়ে আমার ছোট ভাই, ইউনিভার্সিটির প্রফেসর। সে তখন মাত্র ইন্টার পাস করলো, ইউনিভার্সিটিতে গোয়িং। আমি তখন মাস্টার্স পড়ি, তখনই ফাদার মারা গেল। তো তখন ওই যাত্রা থেকে আসলে আমাদের এই ফার্মিংটাকে তখন পেশা হিসেবে নেওয়া। যখন এই পেশা হিসেবে নেওয়া হয় তখন আর আসলে কোনো দিকে তাকানোর কোনো সুযোগ ছিল না। আমার একটা ডেডিকেশন ছিল যে আমার অ্যানিমেলগুলোকে ভালোবাসা এবং ফার্মটাকে উত্তরোত্তর আমি এবং আমার মাধ্যমে আমার বন্ধুবান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়তো, একসাথে মিলে আমরা কমিউনিটি ফার্ম করতাম, অনেক এটাকে এনজয় করতাম প্রতি সপ্তাহে। এটা থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি শুরু হয়ে অনেক খামারিরা আমার থেকে বা আমাদের ওই যে আমাদের ফ্রেন্ড সার্কেলদের থেকে আরও অনেক খামারের সৃষ্টি হলো। এই সৃষ্টির থেকেই দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে দেখি যে অনেকেই আপনার উৎসাহ সহকারে ফার্ম করবে বলে ওই জায়গাটাতে কিছু সহযোগিতা করা, ওদেরকে সাপোর্ট দেওয়া, ওইখান থেকে আজকে শিল্পে পরিণত হয়েছে। দ্যাট মিনস আমার দায়িত্বটা কিন্তু আরও বড় পরিসরে হয়েছে। ডিউ টু রিজন হচ্ছে যে অনেক খামারিদেরকে আমরা সার্ভিস দিতে পারতেছি। বর্তমানে যে বাংলাদেশে যে পরিমাণ মুরগি বা ডিম উৎপাদন হচ্ছে সেটা কি পর্যাপ্ত পরিমাণ কিনা? এখন আমরা আসলে যে পরিমাণ মুরগি এবং ডিম উৎপাদন হয় আমাদের পরিমাণের চেয়ে আমি বলবো যে একটু বেশি উৎপাদন হচ্ছে। কারণ ভোক্তা এখন মানে ক্রয় সীমার ভিতর নিচেই কিন্তু আমরা এটা সাপ্লাইটা দিচ্ছি। জাস্ট আপনি যদি মনে করেন যে আমরা খামারি লেভেলে একটা ডিম বিক্রি করতেছি 9 টাকা এক্সাম্পল, কিন্তু ভোক্তা পাচ্ছে 12 টাকা বা 13 টাকা। আর মুরগি আমরা খামারের থেকে আমরা এখন 125 থেকে 30 টাকা, কিন্তু ভোক্তা পাচ্ছে 150 থেকে 60 টাকা। যখনই আমরা এই জিনিসটাকে আমরা ভোক্তার কাছে খামারি এবং আপনার ভোক্তার ভিতরের ডিফারেন্সটা কমায় ফেলতে পারবো, অধীনে মনে করবো যে এই সেক্টরে আমরা আরও সাকসেস হতে পারছি। ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনলেন কিভাবে 300টি লেয়ার মুরগি থেকে শুরু করে বাংলাদেশের এখন একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করেছেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প, বাস্তবধর্মী বিষয় জানতে আরও কিছুক্ষণ থাকবেন আমাদের সাথে। দর্শক, সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর। সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। আমরা আজকের পর্বে অবস্থান করছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর পোলট্রি ফিড যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্যাভিলিয়নে। এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আস্থা ফিড অ্যান্ড পোলট্রি হ্যাচারিজ ম্যানেজিং ডিরেক্টর
মোহাম্মদ ঘিয়াসউদ্দিন খান। আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই আস্থা ফিডের বর্তমান বাজারের কি অবস্থা এবং তারা কিভাবে বাজারজাতকরণ করেন। তো এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু জানতে চাই যে আস্থা ফিড বাজারে তো অনেক ফিড রয়েছে, তো এর মধ্য থেকে আস্থা ফিডকে কৃষকরা কেন বেছে নিন? আমরা আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা আজ থেকে বিগত 5 বছর পূর্বেই এই প্রতিষ্ঠানের জন্ম হয়। আমরা জন্ম হওয়ার পূর্বেই আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত ছিল আমরা একটা ভালো কোয়ালিটি ফিড আমরা করব। সেই নিমিত্তেই সেই চিন্তা থেকেই আমরা চেষ্টা করেছি গত 5 বছর ভালো ফিড দেওয়ার জন্য। আমার মনে হয় আজকে 5 বছর পর আমরা বেশ ভালো একটা কোয়ান্টিটি বাংলাদেশে ভালো কোয়ালিটির ফিড আমরা সরবরাহ করতে পেরেছি। নিশ্চয়ই কৃষকরা বা আমাদের খামারি বাইরে যারা আছেন তারাও আমাদের ফিড নিচ্ছেন, তারাও নিশ্চয়ই আমাদের ফিড নিয়ে লাভবান হচ্ছেন, উপকৃত হচ্ছেন এই কারণেই। তবে এই ফিড ভালো ফিড করার কারণেই আমরা দেশি বিদেশি আমাদের যে কনসালটেন্টগুলো আছে আমরা তাদের সাথে কথা বলে তাদের পরামর্শক্রমে আমাদের ফিডগুলো তৈরি করি। সেই ক্ষেত্রে আমরা তার ফলও পাচ্ছি এবং বাংলাদেশের সমস্ত জেলাতে সমস্ত জায়গায় আস্থা ফিডের বিস্তার হয়েছে এবং সবাই আমাদের ফিডের জন্য সবাই আগ্রহ প্রকাশ করে। আমরা প্রায় এখনও 1100-র মতো ডিলারের মাধ্যমে আমরা খামারের ভাইদেরকে আমাদের ফিড সরবরাহ করছি। বাংলাদেশে তো এখন পোষা প্রাণীর ফিড বাইরে থেকে প্রচুর পরিমাণে আমদানি করতে হয়, বিশেষ করে বিড়াল যারা কুকুর লালন পালন করেন। তো সেক্ষেত্রে কি আপনাদের কি ভবিষ্যৎ কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে দেশে এই ধরনের ফিড তৈরি করা? জাতিসংঘের একটা আপনার প্রতিষ্ঠানে আস্থা ফিড যার হর্স বা ঘোড়ার যে ফিড এটা আমরা তৈরি করেছি, আমরা সরবরাহ করেছি। আর অন্য বিষয়গুলো আমরা এখনও ওভাবে চিন্তা করিনি। আপাতত আমরা আমাদের পোলট্রি, ফিশ, ক্যাটেল এই 3টা বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি অনেক আগে একটা টেন্ডারের মাধ্যমে আমরা এটা করেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ফিডটা আমরা কিন্তু এখন মানে রপ্তানিতেও আমরা করতেছি। আপাতত আমরা 3টা ইয়ার মধ্যে আমরা আছি। আচ্ছা, বাংলাদেশে তো প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছেন, বিশেষ করে গরু লালন পালন যারা করেন, আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে তারা লাভের মুখ আসলে দেখতে পাচ্ছে না ফিডের একটি দাম বৃদ্ধি থাকার কারণে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ধরনের কাজ করছেন? আমাদের উদ্দেশ্য একটাই যে খামারি ভালো থাকলে ডিলাররা ভালো থাকবে, ডিলার ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এই চিন্তা থেকেই আস্থা ফিড তার শুধুমাত্র ব্যবসার জন্য ব্যবসা নয়। আস্থা ফিড কোনো গতানুগতিক ব্যবসা করে না, আস্থা ফিড তার গবেষণামূলক ব্যবসাটা করে। আমি আশা করি যে আমাদের যারা আছেন, আমি যে সবসময় ভালোভাবে দিতে পারবো এটা আমি বলবো না, তবে আমরা চেষ্টা করেছি সবসময় যাতে খামারি ভাইরা ভালো থাকেন, ভালো ফিড খাবে, তারা লাভবান হয়, সেই চিন্তা আস্থা ফিডের ম্যানেজমেন্টের কাছে আছে বা আমাদের কাছে আছে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর সবচেয়ে আকর্ষণীয় এবং জনবহুল প্যাভিলিয়ন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে শত শত উন্নত জাতের ষাঁড় গরু রয়েছে। আমরা এখানে কথা বলবো খামারি ভাইদের সাথে, কিভাবে এই গরুগুলো তারা লালন পালন করেন, কি দামে বিক্রি করে থাকেন, এবং এখানে আগত দর্শনার্থীদের সাথে কথা বলবো তারা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। দর্শক, এই পর্যায়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে অংশগ্রহণকারী একজন খামারি ভাইয়ের সাথে কথা বলবো। তার কাছ থেকে জানবো যে আপনি তো এই মেলাতে আসছেন আজকে প্রথম দিন, মানে দর্শনার্থীদের কেমন সাড়া পাচ্ছেন? দর্শনার্থীদের সাড়া খুব ভালো পাইতেছি আমরা। যদিও আমরা এই বছর প্রথম এই মেলায় অংশগ্রহণ করেছি, এর আগে আমরা হয়তো নিজেদের ওইভাবে তৈরি করে নিতে পারিনি যে এরকম একটা বড় মেলায় আমরা অংশগ্রহণ করব। তো এই বছর আমরা এই প্রথম আসলাম। আমাদের খামার থেকে আমরা 3টা খুব সুন্দর শাহিওয়াল গরু নিয়ে আসছি। আপনি তো রাখালবাড়ি এগ্রোর ওনার, তো আপনি আপনার এগ্রোতে কিভাবে গরু লালন পালন করছেন, কি প্রক্রিয়ার মাধ্যমে? আমরা মূলত আমাদের যে দেশীয় পদ্ধতি সেভাবে গরু লালন পালন করি। আমরা নিজেরা আমাদের যে ভুসিটা খাওয়াই গরুকে, সেটা আমরা বিভিন্ন উপাদান বাইরের থেকে কালেক্ট করে নিজেদের রেশো অনুযায়ী মিক্স করি রেশিওতে। পাশাপাশি আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণে ঘাস পাই না,
ঢাকার খামারি যেহেতু, সো আমরা বর্তমানে যে বহুল প্রচলিত মানে গরুর যে খাবার আছে সাইলেজ, সেটা আমরা নিজেরা উৎপাদন করি, নিজেরা খাওয়াই। পাশাপাশি যারা আমাদের মতো এই ঘাসের স্বল্পতায় থাকে তাদের আমরা এই সাইলেজটা সাপ্লাই দিই, যাতে তারাও তাদের গরুটাকে ওই সাইলেজের মাধ্যমে লালন পালন করতে পারে। দর্শক, অবস্থান করছি কায়ুম অ্যাগ্রোর স্টলে। এখানে দুটি গরু রয়েছে এবং পাশাপাশি দুটি মহিষও রয়েছে। এই প্যাভিলিয়নের সবচেয়ে আকর্ষণীয় মহিষটি হচ্ছে কায়ুম অ্যাগ্রোর। আমরা একটু এই সম্পর্কে একটু জানবো। ভাই, আপনার এই যে মহিষটা সম্পর্কে একটু আমাদের বলেন। এটা অ্যাকচুয়ালি মোগরা মহিষ বলে এটাকে। এটা 4 দাঁত থেকে 4 দাঁত 4 দাঁতের 6 দাঁতে পড়বে। আর 1100 কেজি, অলমোস্ট 1200 কিছু কম আছে আমাদের। এটা আরো বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, কিভাবে লালন পালন করছেন? আমরা অ্যাকচুয়ালি মোটামুটি গরমের দিন 4 থেকে 5 বার গোসল করাই। এটা মহিষের মূল জিনিসটি হলো গোসল এবং ঠান্ডা পানি। এটা ওরা সবচেয়ে বেশি, এবং আমরা যেটা জানতে পারছি 10 থেকে 15% গ্রোথ বেশি হয় শুধু পানির জন্য। ওরা যদি ভালো পানি দেয় এবং ওর যে আমরা সরিষার তেল ওর গায়ে দিই, এটার জন্য ওর স্কিন ভালো থাকে, প্লাস ওর গরমটা যদি কন্ট্রোল করা যায়, ওর খাওয়া খাদ্য ভালো থাকে, এর থেকে গ্রোথ ভালো হয়। আমরা মোটামুটি ডেলি 3 বেলা ওকে খাবার দিই। আচ্ছা, সেক্ষেত্রে গরুর লালন পালনের চেয়ে কি মহিষ লালন পালনটা কি লাভজনক বেশি? আমি মনে করি মহিষ লাভজনক বেশি, কারণ মহিষের সবচেয়ে যে একটা ভালো দিক সেটা হলো রোগ বালাই নেই। এটা একটা মারাত্মক জিনিস, রোগ বালাই নেই। আর সেকেন্ড হলো, এখন যেটা আমরা দেখতেছি ডাক্তাররা মহিষ খেতে বলে, যাদের হার্টের কোলেস্ট্রল বিভিন্ন সমস্যা থাকে, হৃদরোগ, যাদের অসুস্থ যারা, তাদের জন্য এটা। এবং সুস্থ মানুষ এটা খেলে মানে গরু খারাপ আমি তা বলি না, কিন্তু গরুর যে একটা এটার থেকে এটার মধ্যে সাইড এফেক্ট নাই বললেই চলে, অ্যালার্জি নাই, অনেক কিছু। সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় দুটি গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরু দুটি প্রিন্স অ্যাগ্রো ফার্মের গরু। তিনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমরা তার কাছ থেকে একটু জানবো যে এই গরুগুলো আসলে কোন জাতের, কিভাবে সংগ্রহ করেছেন এবং কিভাবে লালন পালন করছেন। এই গরুগুলি হচ্ছে শিব্বি জাতের গরু। অনেকে এটাকে উরবাড়ি বলে থাকে, কেউ শিব্বি বলে। তো এই গরুটি আমার কাছে প্রায় অনেক দিন যাবত, প্রায় 8 মাস প্লাস। আমাদের কাছে এরকম আরও 4টা গরু আছে। তো আমরা ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি বছর 250 থেকে 300 গরু আমরা বিক্রি করে থাকি। এই বছর আমাদের এখানে নতুন আসার একটাই কারণ, সবার সাথে একটু পরিচিত হওয়া। আমরা কিন্তু এবছর ফার্স্ট এই মেলায় আসছি সবার সাথে পরিচিত হওয়ার জন্য। পাশাপাশি যদি আমরা এরকম আগ্রহগণ পাই বা ক্রেতা পাই, তাহলে এখন বুকিংও দেওয়ার ব্যবস্থা আছে, বা কেউ যদি এখন নিতে চায়, কোনো খামারি ভাই নিতে চাই, সে ব্যবস্থাও আছে। এটা দাম কেমন চাচ্ছে? আমরা জোড়াটা আস্কিং প্রাইস ছিল আমাদের 25 লক্ষ টাকা। হ্যাঁ, তাদের লাইভ ওজন আছে 925 কেজি একটা, আর একটা 920 কেজি, এবং স্কেল দিয়ে মেপে দেখে নিবে। আচ্ছা, এই গরুর লালন পালন বা রোগবালাই সম্পর্কে একটু জানান। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত কোনো রকমের রোগবালাই পাই নাই। আমাদের সম্পূর্ণ ভ্যাকসিন করা থাকে, সেই হিসাবে আমাদের রোগবালাইটা খুবই কম হয়। আর পাশাপাশি আমরা এই গরুগুলিকে পর্যাপ্ত পরিমাণ সাইলেজ খাওয়াই, আর 5 থেকে 7 কেজি দানাদার খাওয়াই 2 বেলায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্যাভিলিয়নে। আমরা আজকে কথা বলবো এই ডেইরি এবং ফ্যাটেনিং যারা যে সকল খামারি ভাইয়েরা করে থাকেন, তাদের সমস্যা এবং সমাধান তারা কিভাবে করে থাকেন, সেসব বিষয়গুলো জানবো। আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সভাপতি বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন। আমি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন। আমি আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন। আজকে যেহেতু জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 চলছে, তো এই সম্পর্কে আপনাদের কাছ থেকে একটু জানতে চাবো। যেহেতু আপনারা সারা বাংলাদেশের ফার্মার্সদের অ্যাসোসিয়েশনের নেতৃত্ব প্রদান করছেন, বাংলাদেশে বর্তমান যেই ডেইরি এবং ফ্যাটেনিং যে সকল খামারি ভাইয়েরা রয়েছে, তারা আসলে বাস্তবিকভাবে কতটুকু লাভবান হতে পারছে, এবং লাভবান যদি হতে না পারে সেক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে, সে বিষয়ে জানবো সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে। আসলে বাংলাদেশের খামারিরা বর্তমানে অনেকটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। যারা এই ফার্মিং করতেছে খুব বেশি আহামরি যে লাভ করতেছে তেমন না, কিন্তু এরপরও আসলে আমরা ফার্মিংটাকে অন করি। আর যারা আমরা আছি, আমরা একটা আশা নিয়ে আছি যে আমরা হয়তো বা আজকে না হয় কালকে লাভ করতে পারবো। প্রতিবন্ধকতাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা, এটা হচ্ছে আমাদের গোখাদ্যের দাম। গোখাদ্যের দাম আমাদের মধ্যখানে আমাদের যে প্রোটিন সোর্স সয়াবিন মিল আমরা যেটা ইউজ করি, এটা
মধ্যখানে দাম ছিল প্রায় 55 টাকা, হঠাৎ করে এটা প্রায় 75 টাকা হয়ে গেছে। রিসেন্টলি আবার দাম একটু কমেছে, কিন্তু এই যে ফিডের দামগুলো এগুলো একটু অস্বাভাবিকভাবে মাঝে মধ্যে বেড়ে যায়, কিন্তু আমরা কিন্তু দুধের দাম কিন্তু বাড়াতে পারি না। আচ্ছা, সাধারণ সম্পাদকের কাছে একটু জানতে চাই, যেহেতু এই প্রাণী সম্পদ মেলাকে কেন্দ্র করে আপনারা যেমন ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রতিনিধিরা আছেন, আমরা কিন্তু একটু সামনেই দেখতে পেয়েছি যে বিভিন্ন ফিড কোম্পানির যারা মালিক তারাও কিন্তু তাদের প্যাভিলিয়ন নিয়ে এসেছেন। তো সেই ক্ষেত্রে এই যে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং এই বৃদ্ধির কারণে যে ফার্মার যারা রয়েছে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এই সকল বিষয় নিয়ে কি আপনারা তাদের সাথে কোনো আলোচনায় বসেছেন কিনা, বা আপনাদের কি পরিকল্পনা আছে আসলে? আসলে আমরা এই সকল বিষয় আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনেকবারই বলেছি, এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে আমাদের আমদানি করার ক্ষেত্রে কমার্শিয়াল আমদানি এবং এর জন্য ফিড মিলগুলো যে আমদানি করে এই আমদানিগুলোর মধ্যে কিন্তু শুল্কের হারের কিন্তু অনেক বড় তারতম্য আছে। এই তারতম্যটার কারণে কিন্তু আমরা কিন্তু ফিড মিলারদের কাছ থেকে তেমন কোনো ফিডের যেই দাম তারা নির্ধারণ করছে সেটাই পাচ্ছি, কিন্তু একজন কমার্শিয়াল যে আমদানিকারক তাকেও কিন্তু অতিরিক্ত শুল্ক দিয়েই আমদানি করতে হয়। যেহেতু আমাদের সোর্সগুলো কম, সেই জন্য আমদানির উপর আমাদেরকে নির্ভর থাকতে হয় বেশি। সেক্ষেত্রে ওইটা যদি সমন্বয় করা যায়, কমার্শিয়াল যে আমদানিকারক এবং যারা ফিড মিলার তাদের মূল্য যদি কিছুটা আমদানি শুল্ক যদি সমন্বয় করা যায়, যেহেতু আমরা কমার্শিয়াল খামারে আমদানিকারকদের কাছ থেকে আমরা মাল সংগ্রহ করি, সেক্ষেত্রে হয়তো আমাদের খামারি পর্যায়ে কিছুটা হলেও এটার একটা প্রভাব পড়বে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ভাইয়ের কাছে একটি প্রশ্ন করতে চাই যে এবারের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের একটি মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দেশীয় জাত উন্নয়ন, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি। তো এই যে দেশীয় যে জাত আমাদের রয়েছে, সেই জাত নিয়ে আসলে কি আমরা আমাদের ভবিষ্যৎটা কেমন, আমরা কি এগোতে পারবো কি না, আর আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কি না যে বাহির থেকে আরও উন্নত জাতের ষাঁড় গরু বা গাভী গরু এনে সেটাকে আরও প্রসেস করে ভবিষ্যতের দিকে আগানো, এই ব্যাপারটা আপনি একটু আমাদেরকে জানাবেন। দেশীয় জাত যে বিষয়টা ছিল সেটা নিয়ে আগানোটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এর জন্য সরকারের উদ্যোগ দরকার। কারণ আমাদের দেশে যে সমস্ত স্থানীয় জাতগুলো আছে এই জাতগুলা অধিক উৎপাদনশীল না, এবং এগুলোকে সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে আপনার অধিক উৎপাদনশীল করার জন্য অনেক 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 বেশি সময় দরকার। আমাদের এই জনসংখ্যা বহুল একটা দেশে আমরা তাদেরকে দিয়ে খুব দ্রুত মানে স্বনির্ভর হতে পারবো না। সেক্ষেত্রে আমাদের বিদেশি যে জাতগুলো আছে এই জাতগুলোকেই, যেহেতু আমাদের পিওর ব্রিড নাই দেশে, এগুলোতে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে জাত উন্নয়নের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে ফ্রিজিয়ানের পাশাপাশি আমাদের দেশে হলস্টাইন ফ্রিজিয়ানটা এখন জনপ্রিয় হয়েছে। পাশাপাশি দুধের জার্সি ব্রিডের দুধের মান ভালো, এই ফ্যাট পার্সেন্টেজ বেশি। যেহেতু আমাদের দেশের দুধের বাজারটা মিলে হচ্ছে মিষ্টির দোকান কেন্দ্রিক, সেই জায়গাতে আপনার ফ্যাটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আপনার জার্সিটাকেও জনপ্রিয় করা যায়, মানে যেহেতু জার্সির দুধের ফ্যাট পার্সেন্টেজ বেশি, সেটা জনপ্রিয় করার জন্য জার্সিটাকেও আপনার কাজে লাগানো যায়। পাশাপাশি আপনার মাংস উৎপাদনের জন্য পরীক্ষামূলকভাবে এর আগে শুরু হয়েছিল মাংসর জাত। তবে আমার মনে হয় বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যা দেশি জাত দিয়ে এই চাহিদা পূরণ করা সম্ভব না। সেক্ষেত্রে মাংসের জাতটাকেও বাংলাদেশে যদি ওপেন করে দেওয়া হয়, আমার মনে হয় না খুব বেশি হতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, মূল্যবান সময় আমাদের জিটিভির দর্শকদের জন্য দিলেন। দর্শক, বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। দর্শক, অবস্থান করছি ময়ূরের স্টলে। আপনারা দেখছেন যে আমার পেছনে দুই জোড়া ময়ূর রয়েছে, একটি সাদা রঙের আর একটি হচ্ছে ধূসর রঙের। আমরা এই শওকত আলী অ্যাগ্রো যিনি মালিক, তার কাছ থেকে আমরা জানবো যে ময়ূর তিনি কিভাবে লালন পালন করেন এবং কি ধরনের খাবার এবং পরিচর্যা করেন, পাশাপাশি কিভাবে বিক্রি করেন, আমাদের একটু জানাবেন। এই ময়ূরগুলো আমরা এক ইম্পোর্টারের কাছ থেকে নিয়েছি, উনি নেদারল্যান্ড থেকে এই ময়ূরগুলো সংগ্রহ করেছেন। তো এই ময়ূরগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে সিলভার পাইপ, আর ওটা হচ্ছে ব্রোঞ্জ।
তো এগুলো আমরা যেই খাবার দাবার দিই এগুলো নর্মাল খাবার, মুরগিকে যেই খাবার দেয় আপনার মুরগির যেই পোলট্রি ফিড আছে ফিড, আর শাকসবজি ঘাস, আর আমরা কিছু বিটল পোকা খাওয়াই। এই বিটল পোকাগুলো আমরা নিজেরাই চাষ করি এবং এগুলো ময়ূরকে দেই, ময়ূরের প্রোটিনের চাহিদা পূরণ হয় বিটল পোকা থেকে। ময়ূরের রোগবালাই কেমন? ময়ূরের তেমন বিশেষ কোনো রোগবালাই নেই, এগুলো একেবারে সহজেই লালন পালন করা যায়, যে কেউ চাইলেই লালন পালন করতে পারে। আচ্ছা, ময়ূর লালন পালনের ক্ষেত্রে নতুন যদি কেউ আগ্রহী থাকে তাকে কি মানে বাসস্থান কেমন হওয়া উচিত? একটা ময়ূরের জন্য বাসস্থান আপনার আনুমানিক 8 ফিট বাই 8 ফিট, দৈর্ঘ্যে 8 ফিট, প্রস্থে 8 ফিট এবং উচ্চতা 8 ফিট। এতে ময়ূর আজকে স্বাচ্ছন্দ্যে তার পেখমগুলো মেলতে পারে। আর ময়ূরের প্রজননটা কখন হয় এবং বছরে কতবার? ময়ূরের প্রজনন হচ্ছে বছরে একবার, সেটা হচ্ছে মে থেকে সেপ্টেম্বর মাসে ওরা আর কি ব্রিডিং টাইম ওদের। এই সময় ওরা 8 থেকে 10টা ডিম দেয়, আরও বেশিও দেয়, মাঝে মাঝে 15টাও দেয়। তো ওই ডিম ওরা তা দেয়, আবার আমরা ইনকিউবেটরেও এই ডিমগুলো থেকে বাচ্চা বের করি। আচ্ছা, এই ময়ূরগুলা কেমন দামে বিক্রি করছেন? এই ময়ূরগুলোর আসলে দাম 50 থেকে 60,000 টাকা থেকে শুরু আর কি, পার পিস, পার পেয়ার, মানে পার জোড়া। জি জি, জোড়া। আর ওগুলো একটু কম, ওগুলো 25 থেকে 30-এর মধ্যে। আচ্ছা, আপনি যে বিটল পোকার কথা বলছিলেন, এগুলো কি আপনি নিজেই তৈরি করছেন না? জি, এগুলো আমরা নিজেরাই চাষ করছি। হ্যাঁ হ্যাঁ। এগুলো ময়ূর যেহেতু খোলা জায়গায় থাকে, বন্য প্রাণী, ও বনের থেকে নানা রকম পোকামাকড় খায়, যেহেতু ওর প্রোটিনের চাহিদা আছে, এই প্রোটিনের চাহিদা পূরণ করার জন্যই আমরা এই বিটল পোকাটা আর কি দেই। সেক্ষেত্রে যারা ময়ূর আপনাদের কাছ থেকে নিবে তারাও কি এই তারা যদি বিটল পোকা সম্পর্কে জানতে চায় আমরা তাদেরকে বিস্তারিত বলবো, এবং এই বিটল পোকা কিভাবে লালন পালন করে বা কিভাবে চাষ করে আমরা সবাইকে আমাদের একটু বলেন তো যে আসলে কিভাবে চাষ করেন আপনারা? আচ্ছা, এই বিটল পোকাগুলো আমরা যখন সংগ্রহ করি, একটা বাটির মধ্যে এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য কিছু ছিদ্র থাকে, এবং এই বিটল পোকাগুলোকে আমরা এই সবজি খাবার দিই, এগুলো খেয়ে এই যে কুড়োগুলো আছে এই কুড়োর মধ্যে ওরা থাকে এবং এখানেই বংশ বিস্তার করে। সেক্ষেত্রে মানে বংশ বিস্তার কি অটোমেটিক ভাবে হয় নাকি আপনার? না, অটোমেটিক, এখান থেকে বংশ বিস্তার হয়। এগুলো কিনতে পাওয়া যায় আপনাদের কাছ থেকে? এগুলো কেউ যদি নিতে চায় আমরা দিতে পারবো। দর্শক, আমরা অবস্থান করছি শৌখিন পাখির স্টলে, আর আমার সাথে রয়েছেন আবির ভাই, যিনি এই স্টলের এই হবি অ্যান্ড নেচার এই স্টলের কর্ণধার। আপনারা দেখছেন যে খুব আকর্ষণীয় পাখি আমার সামনে রয়েছে। আমরা আবির ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই পাখিগুলোর নাম কি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এখানে এই তিনটাই ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এগুলো কিভাবে লালন পালন করছেন? এই পাখিগুলো যেহেতু বাইরের পাখি, বিদেশি, আমাদের দেশি না, এটাকে আমরা বলি ক্যাপটিভ বার্ড। তো এই পাখিগুলো খুব যত্ন করে লালন পালন করতে হয়। এগুলোর জন্য নির্দিষ্ট খাঁচার মাপ আছে, তারপর নির্দিষ্ট খাবার আছে এবং ট্রিটমেন্ট করতে হয়। যেহেতু ওরা খাঁচায় থাকে, নর্মালি বাইরে এগুলো ব্রাজিলিয়ান বার্ড, এগুলো বনে আপনার ওপেন স্পেসে এবং গাছের চূড়ায় এরা থাকে। তো সেখান থেকে যখন এগুলো ক্যাপটিভ হয়েছে, তো তখন থেকে আমরা কিন্তু ওদেরকে মেনটেন্যান্সটা ওইভাবে করতে হয়। নেচারে যেই ফুড হ্যাবিট থাকে সেগুলো তো 100% আমরা দিতে পারি না, সেগুলো আমরা হয়তো বা মেডিসিনের মাধ্যমে বা অন্যভাবে আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে এগুলো পূরণ করে থাকি। এগুলোর বর্তমানে প্রাইস কেমন আছে? এগুলো এভারেজ প্রাইস হচ্ছে 1.5 লাখ থেকে 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত এই ভ্যারাইটিটার। জোড়া না সিঙ্গেল পিস? সিঙ্গেল পিস। এইটা কত বড় বা কি ভ্যারাইটির, তারপর হচ্ছে এটার এজ কেমন, কতটা ভালো টেম, সেগুলোর উপর এটার দামটা ভ্যারি করে। আপনার কাছে আর কি কি পাখি আছে? এছাড়া আমার কাছে আছে হচ্ছে অ্যামাজন, এই মুহূর্তে আছে অ্যামাজন প্যারট। এগুলো টেম এবং টকিং। আমার সঙ্গে এই পাখিটা 15 বছর। 15 বছর? 15 বছর ধরে। এগুলোর আয়ুষ্কাল কেমন? এটার আয়ুষ্কাল হচ্ছে অলমোস্ট আপনার মানুষের মতোই 50 থেকে 60 বছর ধরা হয় গড় আয়ু। আর এগুলার ম্যাকাও? ম্যাকাও 50-60 বছর গড় আয়ু ধরা হয়। এগুলো কি মানুষের স্পর্শ বা মানুষের সান্নিধ্য থাকতে কি পছন্দ করে? এগুলো সবসময় মানুষের সান্নিধ্যটা পছন্দ করে। ওরা চায় যে আমরা যাতে ওদেরকে টাইম দেই বা ওদের অ্যাটেনশন দেই, ওদের সাথে কথা বলি বা খেলি। এই পাখিগুলো ওরকম। যেমন এই যে আমার কোলে দেখা যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা। হ্যাঁ, এটা কত দিনের বাচ্চা? এটা 2.5 মাস। 2.5 মাস? জি। আর এগুলোর বয়স কেমন? এটার বয়স হচ্ছে 7 মাস। আর এটার বয়স +- 4 মাস। এটা হচ্ছে অ্যামাজন প্যারট। আই টুকি
টুকটুকি টুকি 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 আই টুকি টুকটুকি আই টুকি টুকটুকি টুকি টুকটুকি টুকি 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 আই টুকি টুকি আই টুকি এখন ভয় পাচ্ছে না। আচ্ছা এটার দাম কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন? এটা নট ফর সেল, এটা হচ্ছে অনলি ডিসপ্লের জন্য। তো এগুলো এভারেজ প্রাইস আছে 70 থেকে 1,30,000 পর্যন্ত। আর এখানে যে বাচ্চা দেখছি এগুলো কিসের? এগুলো হচ্ছে সানকনুরের বাচ্চা। সানকনুর আছে, জান্ডি কনুর আছে। এগুলো মোটামুটি ছোট বাচ্চা। এগুলোর কেমন প্রাইস? এগুলো 4,000 থেকে শুরু করে 10,000 পর্যন্ত ভ্যারি করে ভ্যারাইটি অনুযায়ী। আর আপনাদের কাছে কেউ নিলে তো সেটাকে কিভাবে লালন পালন বা কি খাবার হতে পারে সব কিছু প্রশিক্ষণ দিয়ে আমরা সেই ট্রেন আপ করে দিব কেউ যদি চায়। দর্শক আপনারা দেখছেন যে আমি একটি শৌখিন পাখি, বাংলাদেশের খুব সবচেয়ে জনপ্রিয় একটি পাখি ম্যাকাও পাখি, সেই পাখিকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। হাতে যাত্রা দিচ্ছে, সে আসলে হাত থেকে আস্তে আস্তে আমার কাঁধে এসেছে। এই ধরনের পাখি যদি আপনারা নিতে চান, আপনারা হবি অ্যান্ড নেচার আবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি গাইড দিবেন কিভাবে এই পাখি লালন পালন করবেন এবং কী ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হলে কী ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। আজকের মেলাতে 11টা কুকুর আছে। এদের মধ্যে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে এই দুটা। এটা হচ্ছে গ্রেট ডেন, জার্মান ব্রিডের একটা জায়ান্ট ব্রিডের কুকুর। আর এটা হচ্ছে গিয়ে সেন্ট বার্নার্ড, সুইজারল্যান্ডের একটি কুকুর। এটা মূলত বরফে ফেসে থাকা মানুষ উদ্ধারকৃত কাজে আগে ব্যবহার করা হতো সুইজারল্যান্ডে। এখন মানুষ এটাকে ফ্যামিলি ডগ, গার্ড ডগ হিসাবে ইউজ করে থাকে। আর এই গ্রেট ডেনটা আগে হান্টিংয়ের জন্য ব্যবহার করা হতো প্রাচীনকালে জার্মানিতে। এখন বিভিন্ন দেশের মানুষ ওদেরকে গার্ড ডগস হিসেবে ব্যবহার করে থাকে। এখানে আমাদের টয় ব্রিডের কুকুর আছে, লাসা অ্যাপসো, যেটা টিবেট অরিজিনের কুকুর। আর এটা হচ্ছে পমেরেনিয়ান, এটা টয় ব্রিডের একটি কুকুর। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট পোল্যান্ডের। আচ্ছা, আর এখানে আছে আমাদের হোমব্রিড জার্মান শেপার্ড। এগুলার একটু দাম সম্পর্কে বলেন, আসলে কিভাবে? এক একটার এক এক রকম দাম। আপনার 20,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত কুকুর আছে। আচ্ছা, কুকুরের লালন পালন পদ্ধতিটা কি? লালন পালন পদ্ধতিটা খুবই ইজি। লালন পালন পদ্ধতিটা ওদেরকে আপনার ফ্যামিলি মেম্বারের মতন ট্রিট করা লাগবে, তাহলে ওরা আপনার বিশ্বাস অর্জন করতে পারবে। আর আপনার বিশ্বাস একবার অর্জন করতে পারলে ওরা গার্ডিংয়ের জন্য, কম্প্যানিয়নশিপের জন্য, সব কিছুর জন্যই খুবই ভালো হবে। আর খাবার দাবারটা কি? খাবার দাবারটা আমি ওদেরকে পোলট্রি, চিকেন, সবজি, রাইস, ডাল একসঙ্গে খিচুড়ি মতন রান্না করে দেই আর ডগ ফুড খাওয়াই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মানে একটা কুকুরের পিছনে প্রতিদিন কেমন খরচ হয়? একটা কুকুরের পিছনে এটা ডিপেন্ড করে আসলে। টয় ব্রিডের কুকুর আপনি চাইলে মাসে 4 থেকে 5,000 টাকার মধ্যেও পালতে পারেন। আর জায়ান্ট ব্রিডের কুকুর আর লার্জ ব্রিডের কুকুরগুলো একটু এক্সপেন্সিভ। ওদেরকে টেক কেয়ার করতে গেলে মনে করেন যে 7-8 হাজার টাকা খরচ হয়। আচ্ছা, সেক্ষেত্রে কুকুরের যে রোগবালাই হলে যারা নিবে তারা কিভাবে এটা সমাধান করবে? রোগবালাই এর ব্যাপারটা যেটা বলবো, কুকুরের প্রধান যেটা ভয়ঙ্কর একটা রোগ জলাতঙ্ক। সো আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি জলাতঙ্কর টিকা প্রদান করার জন্য। আর হচ্ছে গিয়ে নিয়মিত ওদেরকে ডিওয়ার্মিং করাই, যেন ওদের কোনো অসুখ বিসুখ না হয়। দর্শক, এই পর্যায়ে আমরা একটি বিড়াল দেখতে পাচ্ছি। এই বিড়ালটি সম্পর্কে আমরা জানবো কিভাবে এটি লালন পালন করা হয় এবং কিভাবে রক্ষণাবেক্ষণ এবং কি ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হলে কিভাবে তিনি সমাধান করেন। এই বিড়ালটা সম্পর্কে একটু আমাদের বলবেন। ও হচ্ছে মেইন কুন, ও ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্যাট ব্রিডের একটা। অনেক লম্বা হয় ওরা সাইজে এবং ওজনও অনেক বেশি হয়। আদার ক্যাটদের থেকে ওদের খাওয়া একটু বেশি হয়। ওরা অন্যদের থেকে অন্যরা যদি 150 গ্রাম খায়, ওদেরকে অলমোস্ট 350 থেকে 400 গ্রাম খাওয়াতে হয়।
আর ওরা কি ফ্রেন্ডলি হয়, বাট এত ক্রাউড আসলে পছন্দ করে না, সো এখন একটু এজিটেটেড হয়ে আছে। আপনাদের কি উদ্দেশ্য নিয়ে মেলাতে এসেছেন? আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের পেট সেলুনকে। পিছনে দেখতে পাচ্ছেন পলিশড অ্যান্ড প্রিম পেট সেলুন অ্যান্ড স্পা। এটা গুলশানে অবস্থিত আমাদের পেট পার্লার। এখানে ক্যাটদেরকে শাওয়ার দেওয়া হয়, স্পা দেওয়া হয়, স্কিন ডিজিজের শাওয়ার দেওয়া হয়, সব ধরনের গ্রুমিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। এই বিড়ালগুলোর রোগবালাই কেমন হয়? ওদেরকে তো আমরা ভ্যাকসিনেটেড করে রাখি। তাছাড়া প্রত্যেকটা বিড়াল, অনলি বিদেশি ব্রিড না, সব ব্রিডকেই বছরে 2 বার করে হেলথ চেক আপ করানো উচিত। কারণ আসলে ওরা তো কথা বলতে পারে না, সো ওদের ভিতরে কি রোগ আছে এটা চেক না করলে বোঝার কোনো উপায় নাই। তো যদি রেগুলার চেক আপ করানো হয় তাহলে একটা ক্যাট যদি আপনি ভালো মতো পালেন তাহলে আপ টু 20 ইয়ার্স পর্যন্ত বাঁচে ওরা। আপনাদের এই আজকে মানে কত ধরনের বিড়াল নিয়ে এসেছেন? আমরা আজকে এখানে এনেছি মেইন কুন, বেঙ্গল, মানচকিন, পিওর পার্সিয়ান, এক্সোটিক লং হেয়ার, 5 রকমের ব্রিড আছে আমাদের কাছে এখন এখানে। এগুলো লালন পালনে প্রতিদিন খরচ হয় কেমন? ডেইলি কস্টিং তো আসলে শিওরলি বলতে পারবো না, কিন্তু ক্যাট ফুড খায় ওরা 100 to 200 গ্রাম এভারেজ সাইজ। ওর না, ও একটু ডিফারেন্ট আদার সাইজ। তো আপনি মনে করেন যে 2 কেজির একটা ক্যাট ফুড যদি রয়্যাল ক্যানিন বা ব্রিড কেয়ার খাওয়ান তাহলে এগুলোর প্রাইস পড়ে হচ্ছে অ্যারাউন্ড 3000 to 4000। তাহলে পার কেজি পড়তেছে 1000 থেকে 1200, এরকম 1500। তো এই যে এরকম হিসাব করেই ধরতে হবে, কিন্তু এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিরকম খাবার খাওয়াচ্ছেন এটার উপরে। বাট আসলে বেস্ট খাবার দিলে ওদের আয়ুটা অনেক বেড়ে যায়। এবারে অবস্থান করছি এসিআই অ্যানিমেল হেলথের প্যাভিলিয়নে। আমরা এখানে জানবো যে কি ধরনের কৃষি কাজে ভূমিকা রাখছে এই এসিআই অ্যানিমেল হেলথ। আর এই বিষয়ে কথা বলার জন্য এসিআইয়ের একজন প্রতিনিধি আমার সাথে রয়েছে। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে কি উদ্দেশ্য নিয়ে তারা এই প্যাভিলিয়নে এসেছেন আপনারা, এবং কি ধরনের পণ্য সাজিয়ে রাখিছেন। থ্যাংক ইউ। প্রথমে আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলম। আমি এসিআইতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি। দ্যাট মিন্স আজকের যে প্যাভিলিয়ন আর আজকের যে মেলা, আমরা আসলে রিপ্রেজেন্ট করবো এসিআই অ্যানিমেল হেলথকে। আজকের এই প্যাভিলিয়নে আমাদের হচ্ছে এসিআই অ্যানিমেল হেলথ। দ্যাট মিন্স হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন, আমাদের অল কাইন্ডস অফ সলিউশন আছে। এসিআই অ্যানিমেল হেলথের 5টা পোর্টফোলিও আছে। দ্যাট মিন্স আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে অ্যানিমেল বায়োলজিক্স, অল কাইন্ডস অফ ভ্যাকসিন। সেকেন্ডলি আপনার হচ্ছে ক্যাটেল পোর্টফোলিও। থার্ডলি হচ্ছে আপনার পোলট্রি, অ্যান্ড ফোর্থ হচ্ছে অ্যাকোয়া, দ্যাট মিন্স হচ্ছে মাছ। আর আমরা নতুন একটা পোর্টফোলিও খুলেছি যেটা হচ্ছে পেট বাট অ্যান্ড পেট অ্যানিমেল। দ্যাট মিন্স এসিআই কমপ্লিট সলিউশন অফ অ্যানিমেল হেলথ। এখানে সব রকম সলিউশনই পাওয়া যাবে। আমাদের একটা নিজস্ব ল্যাব আছে। দেখেন এই ল্যাবে আমরা অল কাইন্ডস অফ সলিউশনগুলো নিজস্বভাবে টেস্ট করতে পারি। আমাদের নিজস্ব ল্যাব আপনার গুলশানে, এখানে আমরা স্যাম্পল কালেক্ট করি, কালচার সেন্সিটিভিটি করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে আমাদের নিজস্ব ল্যাবগুলোতে আমরা স্যাম্পল কালেক্ট করে দেন এখানে আমরা প্রিভেন্টিভ আকারে যে প্রবলেমগুলো থাকে সেই সলিউশনগুলো দিয়ে থাকি। আমাদের আমরা যদি একটু প্রোডাক্টগুলো একটু দেখতে চাই। আচ্ছা, আমি আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। আমরা ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, সেটা হচ্ছে আপনার মেমি ফুড। এটা হচ্ছে আপনার ম্যাস্টাইটিস। শীতের সময় সাধারণ খামারিগুলোতে একটা মেজর প্রবলেম হয়, ম্যাস্টাইটিসের একটা প্রবলেম হয়। এটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ একটা টিউব আকারে নিয়ে আসছি। সেই প্রোডাক্টের নাম হচ্ছে মেমি ফুড এবং মেমি ফুড সিকাডো। এটা হচ্ছে মেমি ফুড সিকাডো। এটা কি করতে হয় খামারিকে লাভজনক করার জন্যই, কারণ হচ্ছে একটা খামারি একটা গরু থেকে 20 থেকে 30 লিটার পর্যন্ত দুধ পায়। বাট এক্ষেত্রে ম্যাস্টাইটিস হলে তখন ওই খামারির একটা বড় রকমের আপনার ডিজিস্টার চলে আসে, কারণ দুধের লেভেলটা কমে অ্যাটলিস্ট 1 থেকে 2 লিটারে চলে আসে। সো এই দুধের এফিকেসিটাকে ঠিক রাখার জন্য, ম্যাস্টাইটিস প্রিভেন্ট করার জন্য আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি স্পেন থেকে, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে মেমি ফুড। দর্শক, বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215 থেকে 5। মোবাইল 019214000867। ইমেল sobujkrishi@gmail.com। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।